সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানটি আলোচনার জন্য আমরা ঠিক করেছি, অনুষ্ঠানটি যে সারমর্ম সেটা হচ্ছে স্বার্থ রক্ষা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মালয়েশিয়া ও চীন সফরের সফলতায় সংসদে ধন্যবাদ প্রস্তাবের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী বলেছেন দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছেন, মানুষের স্বার্থ দেখার জন্য তিনি তা রক্ষার চেষ্টা করেছেন। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ কারো ক্ষতির কারণ হতে চায় না, নিজেরও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করে যেন আগামী নীতি পরিচালিত হয়। সই হওয়া চুক্তি সংসদে আলোচনারও দাবি করেন তিনি। দর্শক, আমরা আলোচনাটি শুরু করব আজকে সাকিব আনোয়ার আপনাকে দিই। বহুল প্রত্যাশিত এই সরকারের প্রথম সফর মালয়েশিয়া এবং চীন, সেই সফর শেষ করে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন এবং আজকে সংসদও তার যে দেশে প্রত্যাবর্তন অর্থাৎ দেশে ফেরা এবং তার সফলতা সে বিষয়ে আলোচনা হয়েছে। তো আপনার কাছ থেকে আসলে জানবো, এটা নিয়ে আলোচনা হচ্ছে, তারপরও এই সফরকে ঘিরে আসলে বাংলাদেশ কি পেল? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। সফরটা একটু ট্র্যাডিশনালি আমরা যেভাবে আসলে দেখে আসছি যে সরকার গঠনের পর সাধারণত ভারত সফরে যায় আমাদের সরকার প্রধানরা। এবার সেই ট্র্যাডিশনটা ভাঙা হয়েছে। একটা আলোচনা ছিল যে চীন দিয়ে শুরু হবে সফর নাকি ভারত। আমরা সেটা দেখলাম যে চীন বা ভারত কোনো দিকে না করে মালয়েশিয়া, যদিও মূল সফরটা আসলে চীনেই ছিল। এটা ভারতে না গিয়ে চীনে গেলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, এই জায়গাটা যাতে তৈরি না হয় আমার ধারণা আর কি, যে সেটা করার জন্যই আসলে মালয়েশিয়া সফরটা। তো মূল ব্যাপারটা তো আসলে চীন সফর। এবং ট্রেডিশন ভাঙার ব্যাপারটা যখন এসছে তখন আলটিমেটলি ধরেন আমরা সরকার একটা দৃষ্টিভঙ্গি বুঝতে পারি যে এই সরকার অন্তত পক্ষে আপনার চীন এবং ভারত এই যে একটা দ্বৈরথের ব্যাপার আছে, বাংলাদেশের সাথে আসলে কোন পক্ষের সম্পর্কটা কেমন হবে, সেই জায়গাতে বাংলাদেশ এখন শুরুতেই এই সরকারের শুরুতেই তারা চীনের দিকে এক ধরনের ঝুঁকে যাওয়ার ঝুঁকে পড়ার এক ধরনের বা কিছুটা হলেও হেলে পড়ার একটা ইঙ্গিত হয়তো বা আছে এর মধ্যে দিয়ে। কিন্তু একই সাথে অবশ্য চীনের সাথে সখ্যতা বাড়লে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়েও আবার একটা টানাপোড়েনের ব্যাপার আছে, ফলে ক্রাইসিস আছে আবার। কারণ আমাদের তো অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ মুহূর্তের যে চুক্তি রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সেটা তো এখনও আছে এবং সেটা নিয়ে এই সরকারের পজিটিভ গেস্টারই আসলে আমরা দেখেছি। কিন্তু এই সরকার বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী তো সরাসরি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের পজিশনের বাইরে ব্যক্তিগত কোনো পজিশন বলেন নাই, তার সরকারও আসলে ওই চুক্তির ব্যাপারে পজিটিভ। কিছু হিসাব নিকাশ হয়তো আছে, এটাও আমরা বুঝতে পারি, কিছু হিসাব নিকাশ আছে, রাজনৈতিক হিসাব নিকাশ আছে। সেই জায়গা থেকে ওই চুক্তিটা কতটুকু বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সার্বিকভাবে বাংলাদেশের জন্য আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট অনেক প্রশ্ন আছে আসলে ওই চুক্তি নিয়ে। কিন্তু তারপরও সেই চুক্তিটা কিন্তু এই গভর্নমেন্ট সেটা কিন্তু কমপ্লাই করছে। যদিও আমরা আবার দেখি অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দায় চাপানোর একটা চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি দায়টা তো তাদের পুরোপুরিভাবে দেওয়া যায় না। এক তো হচ্ছে যে সেই সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছিল যে বিএনপি এবং জামাত বর্তমানে যারা সরকারি এবং বিরোধী দল তাদের উভয়ের সাথে আলোচনার প্রেক্ষিতেই তারা চুক্তিটা করেছে এবং 60 দিনের মধ্যে এটা রিভিউ করার একটা সুযোগ ছিল, কিন্তু সেদিকেও যাওয়া হয়নি। প্রথম অধিবেশনে এটা নিয়ে কোনো আলোচনাই তোলা হয়নি। আলোচনার কেউ একজন সংসদ সদস্য চেষ্টা করেছিলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু সেটা থামিয়ে দেওয়া হয়েছে, যদিও তার আসলে সেই সুযোগটাও ছিল না। এবং যতটুকু আমরা জানতে পারছি বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন, তিনি এই ক্ষেত্রে বিএনপি জামাত এমনকি এনসিপির সদস্য সংসদ সদস্যদেরও তিনি সমর্থন পান নাই সেখানে। ফলে বোঝা যায় যে হয়তোবা তাদের সবার মধ্যেই এই ব্যাপারে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা তো আছে। সেটা বুঝতে সাকিব, আপনি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই, হেলে পর একটা বিষয় বলছেন চীনের প্রতি। হ্যাঁ, কারণ আমরা যদি যে এমওইউগুলো স্বাক্ষর হয়েছে, বিশেষ করে কিছু এমওইউর কথা বাদ দিলাম, যে আলোচনাগুলো আসলে এসেছে সেগুলো যদি আমরা দেখি, যেমন করিডোরের আলোচনাটা এসছে, করিডোর নিয়ে তো অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডোরের ব্যাপার ছিল, সেটা হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের মানবিক করিডোর, সেটা নিয়ে কিন্তু অনেক আলাপ হয়েছে। এমনকি বিএনপির পক্ষ থেকে এখন যারা সরকারে আছেন তারাও কিন্তু সেসব প্রতিবাদ জানিয়েছিলেন, এই মানবিক করিডোরের নামে কি হবে না হবে এই ধরনের নানান প্রশ্ন তারা তুলেছিলেন। কিন্তু সেই করিডোরটা কিন্তু এখন আলটিমেটলি হচ্ছে এবং এটা
মানে বাংলাদেশ থেকে মিয়ানমার ছাড়িয়ে এটা চীন পর্যন্ত যাওয়ার একটা আলোচনা আছে, এবং এইটা যে ধরেন ভারত ভালোভাবে নিবে না সেটা সেটা একটা আবার ব্যাপার আছে। আলোচনা হয়েছে আর কি। হ্যাঁ, আলোচনা এসছে। তার মানে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই আলোচনাগুলোর পাশাপাশি আপনার ধরেন পররাষ্ট্রমন্ত্রী লেভেলে এক ধরনের সম্পর্কের ব্যাপার হতে পারে। 2+2 বৈঠকের একটা আলোচনা হয়েছে, আমরা যেটা সাধারণত মানে ধরেন যেমন কোয়াডভুক্ত দেশ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে 2+2 বৈঠক দেখি, মনে আছে আমাদের নিশ্চয়ই 2023 সালের 24 7 জন নির্বাচনের আগে একটা 2+2 বৈঠক, সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছিল, এই ধরনের একটা আলাপ। তো ওই ধরনের একটা মানে বৈঠক, ওই ধরনের একটা সম্পর্কের দিকে আমরা যাব চীন এবং বাংলাদেশ, এইটার একটা আলোচনা এসছে। তার প্রতিরক্ষা সহযোগিতার কথা এসছে, যুদ্ধ বিমান করার মানে কেনার কথা এসছে, সম্ভবত 14টা যুদ্ধ বিমান কেনার, যেটা চীন 24টা। আচ্ছা, চীন যেটা পাকিস্তানের কাছে বিক্রি করছে একমাত্র বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে, মানে চীনের বাইরে এটা শুধুমাত্র পাকিস্তান ব্যবহার করে, সেটা এখন বাংলাদেশে আসার একটা আলোচনা এখন মানে এখানে আছে। ফলে সবকিছু মিলে আরও কয়েকটা ব্যাপার আছে, যেমন হচ্ছে চট্টগ্রাম বন্দরের পাশে মংলা বন্দরের সেখানে একটা অর্থনৈতিক অঞ্চলের আলোচনা, যেটা ভারতের মানে সাথে ছিল, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করেছিল, কিন্তু সেটা এখন সম্ভবত চীন সেই জায়গাটা পাচ্ছে। এবং তার মানে হচ্ছে আপনার ধরেন চট্টগ্রাম বন্দরে আগে থেকেই চীনের এক ধরনের আধিপত্য, মানে কম্পারেটিভলি ভারতের থেকে তাদের এখানে আছে। এবং এখন মংলা বন্দরটাতেও যদি তাদের আসে, পাশাপাশি ধরেন আমাদের এখানে তো সাবমেরিন বেজ যেটা, সেটা তো আসলে চীনের, মানে চীনের বলতে চীনের কাছ থেকে আমরা 2টো সাবমেরিন কিনেছি, এবং তার টেকনোলজি আমরা জানি না, এই কারণে চীনই ওটা চালায় বলা যেতে পারে। তার মানে আমাদের যে মানে ধরেন ডিপ সিতে মানে এখানে যে সার্ভেইলেন্সটা, সেটা হচ্ছে আলটিমেটলি চীনের হাতে। ফলে সব কিছু মিলিয়ে যখন আমরা আসলে কোনো একদিকে আসলে মানে একদিকে যখন আমরা চেপে যাই, তখন ভূরাজনৈতিক নানান যে ভূরাজের যে জটিল সমীকরণ, সেই সমীকরণে আসলে আমাদের জন্য একটা রিস্ক তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সামনে একটা ক্রাইসিস হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে সরকার এখন আসলে চীনের দিকে হেলে পড়ার ছাড়া আসলে তার উপায় নাই, কারণ সে একটা বাজেট করেছে 9,38,000 কোটি টাকার, যার মধ্যে আপনার মানে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ, এবং সেখানে প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, যার আপনার মানে 75% না 65% অর্জন করাও আসলে বাস্তবসম্মত না। কিন্তু চীন সফর আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, সেই ওই জায়গাতে মানে আমি আলাদা করে আসতাম যে এইটা তো ধরেন ভারত মানে এই দিকে সবসময় তাকায় থাকবে, এবং ধরেন চীন মানে আপনার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কত টাকা লাগবে, এটা কিন্তু বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করতে পারে, করতে পারে। কিন্তু তারপরেও আসলে এই জায়গাতে আলাপটা হয়, আমরা যখনই ভারত সফরে আমাদের দেশের মানে আমাদের সরকারি পর্যায়ে কেউ যায়, তখন ওখানে আলাপ হয় তিস্তা নিয়ে, আবার যখন চীনে যায় তখন আলাপ হয় তিস্তা নিয়ে। আমরা নিজেদের উদ্যোগে এটা করতে পারি না বা করতে যাচ্ছি না। এর কারণ হলো এটাই আসলে আমাদের মানে আমরা একটা কিছু রাখতে পেরেছি উভয় পক্ষের সামনে, যে মানে মূলা ঝুলানো টাইপের ব্যাপার আসলে। কিন্তু এইটা যদি মূলাটা যদি কোনো এক পক্ষে যদি চলে যায়, তাহলে আর এক পক্ষ বাংলাদেশের উপরে প্রচন্ড রকমভাবে চড়াও হবে। ধন্যবাদ সাকিব আনোয়ার। আমি আসবো আপনার কাছে আরিফুল ইসলাম আদিব। আমরা ওই একই বিষয়ে থাকবো, আসলে কি পেলাম এটা দিয়ে আমরা একটু শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। সাকিব ভাই অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, তারপরও আমি যদি এটার সাথে আরও একটু অ্যাড করে বলতে চাই, সেটি হচ্ছে যে প্রথমত এখানের প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরের ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে যেখানকার ভূরাজনীতিগত যে ডিপ্লোমেসি, সেই জায়গাটা একটা সফলতা দেখিয়েছে। সাধারণত বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপ্রধান, আমি জানি না এটা সঠিক, হয়তো এরকম হইতে পারে, লাস্ট 20 বছরে প্রথম সফর বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে সরাসরি চীনের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি মানে বৈঠক হবে, এটা ইন্ডিয়া কোনোভাবেই সফল হইতে দেয় নাই। আপনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন চীন সফরে গেছেন, 2000 তখন 4 বা 3 হচ্ছে একযোগে 64 জেলায় যে গ্রেনেড হামলা জেএমবির মাধ্যমে সেটা ঘটিয়েছে, এবং তিনি চীন সফর মধ্যপথে স্থগিত করে চলে আসছেন। ইভেন শেখ হাসিনা এই চীন সফরে ছিলেন, কোটা সংস্কার আন্দোলন একটা উত্তাল পর্যায়ে 2 দিন ছিলেন না? হ্যাঁ, 2 দিন ছিলেন, এবং 9 জুলাই কোর্ট থেকে হচ্ছে এই শিক্ষার্থীদের দাবিটা প্রত্যাখ্যান করা হইল, এবং আন্দোলন আরও বেশি পিকে উঠলো, এবং 3রা জুলাই উনি বাংলাদেশে চলে আসলেন। এসে সংবাদ সম্মেলনে উনি আবার আরেক মন্তব্য করে, এবং সেই আন্দোলন কিন্তু সর্বমোট তাকে এখান থেকে বিদায় হয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশে যখনই কোনো রাষ্ট্রপ্রধান বিশেষ করে চায়না সফর করেন, ইন্ডিয়া নানাভাবে বাংলাদেশে অশান্ত করার চেষ্টা করে। বিশেষ করে ইন্ডিয়ার এখানকার যে সন্ত্রাসবাদী এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগের মাধ্যমে
তাদের এই স্বার্থগুলো হাসিল করে। যদি আওয়ামী লীগ নিজেও ক্ষমতায় থাকে তাহলে নানা ধরনের ডিপ স্টেটের মাধ্যমে তারা এই ধরনের ষড়যন্ত্রগুলো করে। তারা এই সময় নানা ধরনের ষড়যন্ত্রগুলো ইউজ করে। যেমন আপনি দেখেন গাইবান্ধার যে রাম মন্দির, সেই রাম মন্দিরটি তো অনেক দিন ধরেই ওইটার নির্মাণ কাজ চলমান আছে, মানে এটা কিন্তু এখন উঠে গেছে। আমি যতটুকু মানে আমরা যতটুকু ভিউ দেখি জাস্ট উদ্বোধন বাকি বা হচ্ছে কিছু আনুষ্ঠানিকতা কিছু বাকি রয়েছে, আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, কিন্তু নির্মাণটা হয়ে গেছে। এই মন্দিরটা কেন হঠাৎ করে এই চায়না সফরে এক সপ্তাহ আগে হঠাৎ করে এটা নিয়ে কেন খুব বেশি পুরা রাষ্ট্রে মানে এই কাজটা তো চলমান, মানে বিএনপি সরকার আসার পরেও তো এক মাস পরেও তো এটা শেষ হয়ে যাবে যে বিষয়টা, ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো এটা আসতে পারতো যে এখানে একটা মন্দির উঠছে, হ্যাঁ এটা নিয়ে নানা ধরনের হিসাব থাকতে পারে। ধরেন সেই আলোচনাটা কেন হঠাৎ করে তারেক রহমান চায়না সফরে শুরু করবেন, তার আগে হচ্ছে এটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হলো, সেটার প্রতিবাদে মিছিল হলো, মিছিলে আবার হচ্ছে তাদের সনাতন ধর্মীদের তাদের যে দেবতা তাকে অপমানের একটা হচ্ছে যেই অপমানটাও আসলে কোনো ওটার কি পরিকল্পিত না, মানে একটা মিছিল হচ্ছে সেখানে 2-3 জন উত্তেজিত হয়ে গিয়ে করছে, সাথে সাথে যারা মিছিলের আয়োজক তারা কিন্তু ব্যানারটা গুটিয়ে ফেলছে এবং যারা যে 2-3 জন করছে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে এবং সেটাকে ইস্যু করে পুরা সনাতন ধর্মীদেরকে পুরা সারা দেশে শাহবাগে জড়ো করা করা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে কোনোদিন কোনো সিদ্ধান্ত বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে গ্রহণ করে নাই, সেই আওয়ামী লীগকে কী করছে আপনি দেখবেন যে তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে মিছিল মিটিং করা নানা ধরনের একটা চেষ্টা করছে। সরকারও কী করেছে, সরকার সেখানে কঠোর হয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে। তার মানে এই চায়না সফরটা শুধু একটা চায়না সফর না, মানে এখানে কি পেয়েছে কি দিয়েছে সেটা অনেক পরের হিসাব। প্রথম হিসাবটা হচ্ছে যেটা সাকসেসফুলি সফরটা শান্তিপূর্ণভাবে করতে পারছে। আপনি ইঙ্গিতটা কি দিচ্ছেন যে একটা অশান্ত করার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু খুব বেশি সফল হতে পারে না আওয়ামী লীগের মাধ্যমে ইন্ডিয়া যে এখানে নানা ধরনের। এবং আপনি দেখেন যে আওয়ামী এই সফরের মধ্যেই ইন্ডিয়া এইটা সম্ভবত প্রথম তার এমন একজনকে হাই কমিশনার হিসাবে পাঠিয়েছেন যার কর্মসূচি একটা দীর্ঘমেয়াদী মেসেজ দেয়, মানে যেটা মানে তিনি এমনভাবে বাংলাদেশে প্রবেশটা নিয়েছেন যেটা বাংলাদেশকে আলাদা রাষ্ট্র হিসাবেই এক ধরনের নেগেটিভ মেসেজ দেয়। অর্থাৎ তিনি বাড়ির পাশ থেকে হেঁটে চলে আসছেন, এসে বলেছেন একই আকাশ একই বাতাস। ভাই বাংলাদেশের ভারতের আকাশ তো এক না, আপনারাই তো আকাশ বিষাক্ত করে ফেলছেন, ফলে আপনার বিষাক্ত আকাশের নিঃশ্বাস তো আমরা বাংলাদেশ নেব না। এবং তাকে হচ্ছে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা তাকে হচ্ছে প্রোটোকল রাষ্ট্রীয়ভাবে দিতে বাধ্য হয়েছে। এবং আপনি দেখেন এই সফরের আরেকটু সফলতা যেটা বোঝা যায় যে ইন্ডিয়া যেখানে প্রায় 1.5 বছর মানে 2 বছর মতন ভিসা বন্ধ রেখেছে, তাড়াহুড়া করে সেই 5 আগস্টের পর থেকে বন্ধ রেখেছে এবং তারা হচ্ছে সেই ভিসা ডিক্লেয়ার দিছে। তার মানে হচ্ছে প্রথম সাকসেসটা হয়েছে গভর্নমেন্টের কাছে, একটা নতুন গভর্নমেন্টের কাছে। এটা শুধু এই গভর্নমেন্ট না, এই আওয়ামী লীগের পুরো সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য এখানে জামাত এনসিপি প্রত্যেকেই সরকারকে যথেষ্টভাবে হেল্প করছে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, গণহত্যাকারীদের আওয়ামী লীগের প্রশ্নে। ফলে এইটা সফলতা শুধু সরকার না, এটা আপনি দেখছেন আজকে সংসদেও এখানে বিরোধী দলের নেতাও তিনি বলেছেন যে এটা স্বাগত জানিয়েছেন। আরিফুল ইসলাম আদিব, আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আপনি বিরোধী দলের নেতা যে আজকে প্রধানমন্ত্রী চীনে মালয়েশিয়া সফরে যে ধন্যবাদ দিয়েছেন সংসদে, সেই বিষয়টা আপনাকে থামিয়ে দিয়েছিলাম, সেখান থেকে একটু শুনবো। এখানে বিষয়টা হচ্ছে মানে যেটা বলতেছে যে সংসদে তো সাধারণত সরকার যে কোনো সময় যৌক্তিক সমালোচনাটা তো বিরোধী দল এবং অন্যান্য দলগুলো থেকে এসে থাকে। তো সেই জায়গা থেকে সফরে কিন্তু এই সংসদের আজকের যে অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপনে কিন্তু সকল সংসদ সদস্যরাই এটাকে একটা সাধুবাদ জানিয়েছেন এবং একই সাথে একটি দাবি তুলছেন যে চায়নার সাথে যে চুক্তিগুলা বা আপনার হচ্ছে সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষর হচ্ছে সেগুলো সংসদে আলোচনার একটা সুযোগ রাখা। কারণ অনেক সময় ক্ষমতায় থাকার মাধ্যমে পাশের রাষ্ট্রে, যেমন এর আগে আমরা যেটা দেখেছি ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা গোপন করার যে বিষয়টা, সেটা যেন ভারতের সাথে টোটাল যতগুলো চুক্তি হয়েছে কি কি বিষয়, এই চুক্তিগুলা কিন্তু আলোচিত হয় না তেমন। অনেকগুলা আরও কি কি চুক্তি আছে সেগুলোও কিন্তু অনেকে জানে না, হয়তো আমাদের রাষ্ট্রীয় খুব অনেক পরে জানে। সফরের একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে চীন থেকে যে সামরিক বিমান ক্রয় করা, এটার একটা বাংলাদেশ তার নিজস্বভাবে যে সার্বভৌমত্বের প্রশ্নে বা সামরিক শক্তিমত্তাকে
কিছুটা নজর দিতে চাচ্ছে, সেটার একটা দৃষ্টিভঙ্গি সরকারের বোঝা যাচ্ছে। 2 নম্বরটা হচ্ছে যে চায়না বিপরীত দিকে এখানের একটি করিডোর চেয়েছেন, যে বাণিজ্য করিডোর। আমরা দেখেছি ইতিপূর্বে প্রতিবেশী রাষ্ট্র ভারত এখান থেকে বেশ কয়েকটি করিডোর তারা নিয়েছে এবং আগের সরকারের কাছ থেকে সেগুলো আদায় করেছে। তো সেই জায়গার থেকে চায়না যখন এখানে করিডোর নেবে, একই সাথে এখানের আরেক পরাশক্তি আমেরিকার একটা ইন্টারেস্টের সাথে এটার একটা কনফ্লিক্ট হওয়ার সুযোগ আছে। একটু আমি ভুলে যাব, যেটা সাকিব আনোয়ার বলে গেলেন যে ভূ রাজনীতিতে রিস্ক হতে পারে, একটা বিষয় উনি ইঙ্গিত করে গেছেন, এই বিষয়টা একটু সাথে। হ্যাঁ, ওইটাই বলতেছি। এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে যে মায়ানমারের এখানের যে আরাকানের রাষ্ট্রের কেন্দ্র করে একটা আমেরিকার দীর্ঘমেয়াদী একটা বার্মা অ্যাক্ট নামে একটা তাদের পলিসি আছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে লাস্ট আপনার হচ্ছে রোহিঙ্গাদের যখন এখানে নিয়ে আসা হলে তাদেরকে আবার ব্যাক করার ক্ষেত্রে কিন্তু পারেনি কোনোভাবে। কিন্তু এখানে বিষয় যেটা হয়েছে যে এখন যদি কোনোভাবে চীনের সাথে আমেরিকার একটা সমঝোতার মতন বা একটা নমনীয় পর্যায়ে থাকে যে হ্যাঁ তুমি বাংলাদেশ থেকে করিডোর নিতে পারো, কিন্তু আমাদের এক্ষেত্রে হচ্ছে মায়ানমারের হচ্ছে আমেরিকার অ্যাক্সেসটা বৃদ্ধি পাবে, মানে এটা তো বাইলেটারাল ইন্টারেস্ট থাকে, তখন হয়তো বাংলাদেশ হয়তো চায়না এবং আমেরিকাকে ব্যালেন্স করে হয়তো এটার একটা পজিটিভ দিকে এই করিডোর দিকে আগানো সম্ভব হবে। অন্যথায় শুধুমাত্র চায়নার ইন্টারেস্টে আমেরিকা এবং হচ্ছে ভারতের 2 রাষ্ট্রের ইন্টারেস্টকে আপনার হচ্ছে উপেক্ষা করে এটা বাস্তবায়নটা একটা জটিল হবে। ধন্যবাদ আদিব। আমি আসি আপনার কাছে। সাকিব আনোয়ার, আমি ওই বিষয়টা আসবো যে বিষয়টা আমার আগেই আদিব তুলে দিয়েছেন, সেটা হচ্ছে ভারতের যে ইন্টারেস্টের যে জায়গাটা, এই যে আমাদের যে সফর, এই সফরটা তারা কিভাবে নিচ্ছে। আদিব একটা বিষয় বলে গেলেন যে এই চীন সফরে আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার আগে যে আমাদের দেশে একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, প্লাস 23 জনকে কেন্দ্র করে যে একটা অস্থিরতা আমাদের সেনাবাহিনীর নামতে বাধ্য হয়েছিল, সব কিছু মিলিয়ে আসলে এক কথা সেনাবাহিনী এখনো আছে 30 তারিখ পর্যন্ত। সেটা আসলে ভারত কিভাবে নিচ্ছে বা কিভাবে এর ভারতের ইটা আমরা পাবো, বুঝবো? 23 জুনকে কেন্দ্র করে, মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেটা হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ অনেক, মানে বাংলাদেশের বর্তমান সরকার মানে সম্ভবত ধরেন যতটুকু আসলে সিরিয়াস ব্যাপারটা ছিল তার থেকেও বেশি উদ্যোগ আসলে নিয়েছে যাতে এই ধরনের কোনো কিছু না হয়, মানে পরিস্থিতি কোনোভাবেই তারা আসলে ঘোলাটে করতে না পারে। কিন্তু ওটা ঠিক মানে এই সফরের সাথে সম্পর্কিত আসলে ঠিক এক্স্যাক্টলি আমি মনে করি না, ভুল হতে পারে আমার। কারণ হচ্ছে যে ধরেন মানে 5 আগস্ট পরবর্তী সময়ে একটা সময় তো গেছে, এখন আস্তে আস্তে তো আওয়ামী লীগ চেষ্টা করছে এবং বাংলাদেশেও আমরা আসলে দেখতে পাচ্ছি মানে দেশের মধ্যে যারা এখনও অবস্থান করছেন অনেকেই আসলে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের বয়ান তৈরি করার একটা চেষ্টাও কিন্তু এর মধ্যে আমরা আসলে দেখেছি। তো ফলে এই ধরনের কিছু ধাক্কা টুকটাক দেওয়ার চেষ্টা তো হয়তোবা তাদের থাকবে। 23শে জুনকে আসলে সেই দৃষ্টিতে দেখি। ভারতের দিক থেকে অবশ্যই চীনের সাথে কোনো ধরনের মানে সম্পর্ক, বিশেষ করে যখন সেটা ডিফেন্স সংক্রান্ত হয়, যেমন এবার কিন্তু ওই যেটা বলছিলাম যে 2+2 বৈঠক, 2+2 সম্পর্ক, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় কেন্দ্রিক সম্পর্ক এক্সচেঞ্জের জন্য এক ধরনের সিদ্ধান্ত হতে যাচ্ছে চীন এবং বাংলাদেশের মধ্যে। ফলে এটাকে তো ভারত ভালোভাবে দেখবে না, খুব স্বাভাবিক, কারণ ভারতের তো অনেকগুলো আসলে মাথা ব্যথার কারণ আছে। একদিকে তো ধরেন 7 সিস্টার্স, ওদিকে আপনার শিলিগুড়ি করিডোর, আবার যুদ্ধ বিমান, আমরা যুদ্ধ বিমান তো কিনছি। তো মানে আমি বলছি যে ধরেন যুদ্ধ বিমান কিনছি তো এবার মানে কেনার একটা আলোচনা হলো, কিন্তু মানে সামগ্রিকভাবে ভারত রাষ্ট্রের মানে একদম জন্ম থেকে এবং মানে এটা শেষ পর্যন্ত এটা একটা রিস্কের জায়গা তাদের থাকবে সবসময়। একদিকে ধরেন শিলিগুড়ি করিডোর, ঠিক ওপরেই ধরেন চীন সেখানে, এবং এদিকে আপনার ধরেন পাশে 7 সিস্টার্স, মাঝে মাঝে চীন আবার বর্ডার ক্রস করে ভেতরে ঢুকে পড়ে, অনেকখানি ঢুকে পড়ে, রাস্তা বানায়, কালভার্ট বানায়, আবার ফেরত চলে যায়। মানে একটা থ্রেটের জায়গা তো আসলে সবসময় ভারতের এই জায়গাতে আছে। আর একটা ব্যাপার হলো যে ধরেন মানে তিস্তা প্রকল্প, মানে বাংলাদেশের উত্তরাঞ্চল নিয়ে আসলে মানে আপনার ভারত যে উদ্বিগ্ন, ভারত মাঝে মাঝে এটা নিয়ে যে নানান ভয় দেখায় না, এই যে ধরেন মন্দির টন্দির বানায়, এগুলোতে কিছু করতে পারবে না। আমি এই কথাটা বারবার বলি, হয়তো রিপিটেশনও হতে পারে। সেটা হলো যে ভারত যেখানে উচ্চবাচ্য করে, এটা হচ্ছে আমরা যখন মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাই রাতের বেলায়, তখন অনেক সময় আমরা গান গাই। এটা আসলে ভয়কে জয় করার জন্য আসলে।
আমরা অনেক উচ্চস্বরে আসলে কথা বলার চেষ্টা করি বা নিজে নিজে হয়তো মনে মানে একা একাই হয়তো গান গাই বা জোরে একটা শব্দ করি, মানে নিজের ভয়টাকে নিজের ঢাকার জন্য ভয়টাকে আমরা এই কাটানোর কাজটা জন্য করি। হ্যাঁ এই কাজটা করি। তো ভারত আসলে উত্তরবঙ্গ নিয়ে যেটা মানে সবসময় যে একটা তারা যে সবসময় ভয় থাকে, বিশেষ করে শিলিগুড়ি করিডোর এবং শিলিগুড়ি করিডোরে কিছু হলে সেখানে যে কোনো টেনশন যে তার সেভেন সিস্টার্সকে আসলে কত বেশি ভালনারেবল করে ফেলবে সেটা তো সে জানে। ফলে এটা আসলে ভারতের জন্য সবসময় একটা ভয়ের ব্যাপার। এবং স্বাভাবিকভাবেই ধরেন যদি ভারতের পার্সপেক্টিভ থেকে আপনি দেখেন, তাহলে ভারত যখন এই ধরনের থ্রেট ফিল করবে সে তো তখন তার জায়গা থেকে রিয়াক্ট করার চেষ্টা করবে। কিন্তু প্রশ্নটা হলো যে ধরেন এবার আমরা চীন সফর করলাম এবং চীন সফরকে কেন্দ্র করে সরকারি দলকে মানে বিরোধী দলকে আমরা সাধারণত বরাবরই তো দেখে আসি যে কোনো কিছু সরকারি দল করলে সেটার বিরোধিতা করার এক ধরনের টেন্ডেন্সি আসলে মানে সংসদে আমরা দেখেছি বরাবর, স্বাভাবিকভাবে আমরা দেখেছি। মানে স্বাভাবিক সংসদ যখন ছিল, মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সংসদ, সেই সংসদের কথা বলছি না। কিন্তু এখন আমরা আসলে দেখছি যে না, চীন সফরের পরে সেটা বিরোধী দলও সেটাকে পজিটিভলি নিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো এরপরে আবার আমাদের সরকার প্রধান বা আমাদের সরকারি কোনো সফর তো ভারতে হবে, এবং তখন যখন আবার ভারত আমাদের কাছে এর কাউন্টার হিসেবে আমরা চীনের সাথে যে ধরনের সমঝোতায় যাব, যতটুকু এগিয়ে যাব সম্পর্কের দিক থেকে, ভারত আবার সেটা কাউন্টারে অনেক কিছু আমাদের কাছে চেয়ে বসবে, অনেক ধরনের সমঝোতা সেখানে তারা চাইবে। সেখানে আমরা আসলে ব্যালেন্সটা করতে পারি কিনা, নাকি আবার তাদেরকে তখন মানে সন্তুষ্ট করবার জন্য আমরা এর আগে তো পর্বে এই ধরনের বিষয়গুলো দেখেছি। ধরেন মানে শেখ হাসিনা সরকারের সময় হয়তো চীনের কাছ থেকে পয়সা লাগবে, ফলে চীনের কাছে সে গেছে। 18 সালের পর থেকে কিন্তু মানে আপনার আওয়ামী লীগ কিন্তু পুরোপুরিভাবে চীনের দিকে ঝুঁকে গিয়েছিল, কারণ তার পয়সা দরকার ছিল। দেশ তো আস্তে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, ফলে তার পয়সা দরকার। দুর্নীতি করার জন্য আপনার চীনের পয়সা দরকার, কারণ চীন তো থোক পয়সা দেয়। আপনি যখন IMF এর কাছে যান আপনার কাছে এত এত শর্ত জুড়ে দেয়। আপনি যখন মানে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যান, আপনি যখন ADB-র কাছে যান, তখন আপনাকে অনেক অনেক শর্ত জুড়ে দেওয়া হয়। কিন্তু আপনি ধরেন এই যে নন ডিসক্লোজেবল মানে ক্লজ দিয়ে আপনি চীনের কাছ থেকে পয়সা আনতে পারেন, এবং সেই ক্লজ কখনোই আর সামনে আসে না। যদিও ধরেন আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 145-এর কতে বলা আছে যে এটা সংসদ পর্যন্ত আসবে, রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে, রাষ্ট্রপতি এটা সংশোধনের ব্যবস্থা করবেন। সেটা হয় নাই আসলে। এবং ওই যে ওইখানে আবার একটা ছোট্ট বিষয় একটা যুক্ত করা আছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আপনার সবসময় সেগুলো করতে বাধ্য না। হ্যাঁ, সেইটাকে ধরে আপনার ওই নন ডিসক্লোজেবল এগ্রিমেন্ট হিসেবে নন ডিসক্লোজারগুলো আসলে আমাদের সামনে আর আসে না। সাকিব আনোয়ার, আমরা একটু এবার অন্য বিষয় যেটা আজকে সংসদে আলোচনা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতির টাকা ফেরত আনার বিষয়, সেটা আলোচনা হয়েছে। এবং লাস্ট যে সুইস ব্যাংকে যে সমীক্ষা, সেইখানে দেখা গিয়েছে যে 2025 সালে বাংলাদেশে জমানো অর্থ 41% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি টাকায় 25 সালে, হ্যাঁ, বাংলাদেশি টাকায় সেই টাকার পরিমাণ হচ্ছে গিয়ে 12,678 কোটি টাকা। অর্থাৎ গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ এই টাকার পরিমাণ। এই টাকাটা আসলে কাদের? এটা তো স্বাভাবিক বিষয়। একদম 24 সালে এখানকার লুটেরারা বিদায় হয়েছে। মানে যখন ধরেন এখানে আওয়ামী লীগের মন্ত্রীরা ছিল, সে তার একটা সম্পদ সুইস ব্যাংকে রাখছে, একটা সম্পদ কানাডা রাখছে, একটা সম্পদ দেশে রেখে এইটা থেকে নতুন টাকা তৈরি করছে। যখন সে দেখছে তার এখানকার কোনো ধরনের রাজনৈতিক আর কোনো অবস্থান নাই, তখন সে চিন্তা হচ্ছে পুরো টাকাটারে সে বিদেশে ট্রান্সফার। এটা 25 সালে না, আপনার 25 সালে। 24 সালের হিসাবটা আলাদা, ওই সময়টা ছিল। 25 সালে তো কেউ ছিল না, ওই সময় তো আওয়ামী লীগ হচ্ছে না। আপনার যখন আপনার স্বাভাবিক কোনো একটা ব্যাংকে টাকা থাকে, আপনি যখন ফুললি ডিফারেন্ট আবার থটে ঢুকেন, তখন টাকাটা ট্রান্সফার করতে হয়। এবং এই ট্রান্সফারটা আপনার পুরো যে অর্থনৈতিক মানে আপনার ব্যক্তিগত যে একটা অর্থনৈতিক আপনার হচ্ছে ম্যানেজমেন্টটা, সেটা আপনি নতুন করে এক জায়গায় সেট আপ করেন। আমি বলতে চাচ্ছি আপনার আওয়ামী লীগের যে 300 মন্ত্রী MP ছিলেন, কিংবা এর সাথে পুরো যেটা সার্কেল যারা জড়িত ছিল, তাদের 24 সালের 5ই আগস্ট না ধরেন 30শে জুলাই পর্যন্ত সে কনফার্ম ছিল তার একটা অংশ সে রাষ্ট্রে বাংলাদেশে রেখে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা, কিংবা হচ্ছে নতুন করে তার রাজনীতিতে বিনিয়োগ করা বিভিন্ন জায়গা ছিল। কিন্তু যখন সেখান থেকে পুরোপুরি উৎখাত হয়েছে, যেমন ধরেন শামীম ওসমান, তার কি এখন 1 টাকাও বাংলাদেশে রাখার কোনো প্রয়োজন আছে? কিংবা হচ্ছে আপনার বাংলাদেশকে নিয়ে সে, কারণ সে চিন্তা করে আওয়ামী লীগ 15 বছর 20 বছর কবে আসবে না আসবে, আমি এর মধ্যে মারা যাব, তার চেয়ে বরং আমার সকল সম্পত্তি আমি আমার এমন একটা সিকিউর জায়গায় রাখি যারা আমার উত্তরসূরিরা সেই পুরো জায়গাটা উঠাইতে পারবে। এটার একটা জায়গাটা আমার কাছে যে 25 সালের তো 24-এর অর্ধেক পর্যন্ত ধরেন হচ্ছে তো আওয়ামী লীগ সরকার ছিল, এই আগস্ট না, এটা 5 আগস্টের পরের হিসাব সুইসের। হ্যাঁ,
আপনি 5ই আগস্টের না, আপনি 5ই আগস্ট পরের হিসাব, কিন্তু আপনি 5ই আগস্টের না, আওয়ামী লীগের যারা তারা তো টাকাটা আগস্টের আগে জুলাইতেই তো সব কিছু সরায় ফেলে নেয়, কারণ এদের যে পরিমাণ অর্থ, আপনি ব্যাংকে স্বাভাবিকভাবে 20 লাখ টাকা যদি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি যদি সরাইতে চান, সেখানে আপনাকে বেশ কিছু, আর এদের তো হচ্ছে 1000 কোটির হিসাব, 100 কোটি টাকা, 100 কোটি টাকা এক দেশ থেকে আরেক দেশে নিতে এটা মিনিমাম 3 থেকে 6 মাস বা 1 বছর তাদের পুরোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ফলে এটার একটা বড় অংশ আওয়ামী লীগেরই তারা এখানে সুইস ব্যাংকে সুইচ করছে। আরেকটা হইতে পারে সাথে, যেহেতু এই নতুন করে অন্তর্বর্তী সরকারকালের সময় আপনার হচ্ছে স্টেবল ছিল না অনেক কিছু, মানে আপনি যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য যারা বিনিয়োগ করে, কিংবা হচ্ছে আপনার এখানে তো অনেকগুলো জায়গায় বিনিয়োগ কিন্তু বন্ধ ছিল, তাদের একটা অংশ হইতে পারে যে রাষ্ট্র স্টেবল হোক, মানে ওখান থেকে, মানে যেহেতু এটা একটা নিরাপদ জায়গা। আমি বিষয়টা আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আজ পর্যন্ত সুইস ব্যাংকে যত বাংলাদেশে টাকা রেখেছে সেটা কি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে? না, বাংলাদেশে তো ফিরিয়ে আনা সম্ভব না। তাহলে এটা প্রক্রিয়াটা কি? এটা নিয়ে তো আলোচনা এত কিছু, তাহলে দেশেরই বা করণীয় কি থাকে? না, এখানে ফিরিয়ে আনতে যেমন রাষ্ট্র পারে না, কিন্তু ব্যক্তি চাইলে সেই টাকা তো তার মতন করে সে ইউটিলাইজ করবে। ব্যক্তি তো আনবে না, সে তো দুর্নীতি করে এই টাকা করেছে। হ্যাঁ, সে তো দুর্নীতি করেছে, তো এই জায়গায় দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্র ট্রাই করছে, আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি তারা বিদেশে অর্থ পাচারের সেই জায়গার থেকে কার্যকর উদ্যোগ তারা নিয়েছে। কিছু সামান্যতম কিছু আছে, হয়তো সুইস ব্যাংক নাই, অন্য জায়গায় অর্থ পাচারের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি এচালমের আরেকটা রাষ্ট্রে তার একটা হিসাবের ক্ষেত্রে একটা আপনার হচ্ছে কার্যকর উদ্যোগ নিচ্ছে, কিংবা একটু কিঞ্চিত আপনি যদি মনে করেন যে ইন্টারপোলের মাধ্যমে যে বেনজিরকে যে আটকের যে জায়গাটা, সেই জায়গাটার একটা হয়েছে যে এখন লং টার্মে এটা যেহেতু অনেক অফিসিয়াল প্রসিডিউর থাকে, ফলে সরকারের পক্ষ থেকে যে পুরো এজ এ গ্রুপ অফ পিপল দীর্ঘ সময় নিয়ে যে অ্যাসাইন করে যে থাকা। আপনি কি মনে করেন যে অর্থটা, যে সময়টা বলা হচ্ছে সুইস ব্যাংকে যে সময় টাকা গেছে, সেই টাকাটা আপনি মনে করতেন সে আওয়ামী লীগের টাকা? আওয়ামী লীগের একটা বড়। ধন্যবাদ সাকিব আনোয়ার, এই বিষয়ে আপনার একটু শুনবো। আসলে কার টাকা সেইটার আলোচনায় যাওয়ার আগে আমি একটু, মানে আদিবের দুটো মানে বক্তব্য একটু কন্ট্রাডিক্টরি। যেমন একটা ব্যাপার হচ্ছে যে রাষ্ট্র ট্রাই করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মানে টাকা ফিরিয়ে আনার জন্য, সুইস না, ওভারঅল পাচার টাকা ফেরত আনার একটা চেষ্টা করছে। আমরা দেখেছি এই ধরনের কিছু উদ্যোগ। আবার মানে আরিফুল ইসলাম আদিব একটা কথা বললেন যে মানে এই টাকা, এই ধরনের টাকাগুলো, অবৈধ টাকাগুলো বা বৈধ যাই হোক না কেন, বাংলাদেশের থেকে সেটাকে আবার ট্রান্সফার করে বিদেশে নিয়ে যেতে 3 মাস 6 মাস 1 বছর সময় লাগে। ফলে এই সময়টা লেগেছে। 5 আগস্টের আগেই তো সব টাকার আসলে আওয়ামী লীগের তারা ট্রান্সফার করে নিয়ে যায় নাই, যেমন শাহীন ওসমান উদাহরণ আদিব দিলেন। এই কারণে এই প্রসেস সময়টা লেগেছে। ফলে 2025-এ এসে আমরা তার ইফেক্ট আসলে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে আমরা দেখতে পাচ্ছি, সুইস ব্যাংকে। কিন্তু সেটা যদি হয়, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে চেষ্টা করছে যে বিদেশে যে টাকাগুলো পাচার হয়ে গেছে, নট অনলি সুইস ব্যাংক, অন্য যে কোনোভাবে যেগুলো পাচার হচ্ছে সেগুলো ফিরিয়ে আনার, এবং অ্যাট দ্য সেম টাইম ওই সময়ে, কারণ 5 আগস্টের পরে 3 মাস বা 6 মাস বা 1 বছর, মানে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 25-এর, তাই না? মানে ওই সময়টাতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের দায়িত্বে, ওই সময়ের মধ্যে আবার এই টাকাগুলো যাচ্ছেও। আমি যখন ফেরত আনার চেষ্টার মধ্যে আছি, তখন এই দেশ থেকে যদি এত পরিমাণ টাকা যায় যে সেটা গিয়ে এমন ইফেক্ট তৈরি করে মানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে, যে সেটার ইতিহাসে সর্বোচ্চ অ্যামাউন্ট হয়ে যায়, তাহলে সেটা তো আসলে আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার। এখানে অন্তর্বর্তী সরকারের উদ্যোগগুলা মনে হয় একেবারে 11, মানে প্রথমে এসেই এই উদ্যোগটা অর্থ পাচার হওয়া ফেরতটা প্রথম দিকেই হয় না, এটা কিন্তু একটু টাইম লাগছে। বাহিরে তিনি সফর করছেন, না প্রথমে বাহিরে তো সফর করলেন ডক্টর ইউনূস, এরপরে এটা পরে কিছুক্ষণ মানে কিছু পরে মূলত উদ্যোগগুলো শুরু হয়েছে। আর তো হচ্ছে যে ধরেন পাচার ফেরতের হচ্ছে টাকাটা তো আইডেন্টিফাই করে, মানে আপনি যেই টাকাটা ফেরত চাচ্ছেন এটা কারা পাঠাচ্ছে, কি ধরনের, এগুলো অনেক ধরনের প্রসিডিউরের জায়গা থেকে। একটু বিষয় যেটা আপনি ভাই বললো যে হ্যাঁ সরকারের উদ্যোগ নিচ্ছে, কিন্তু একই টাইমে আবার সেটা ওই প্রক্রিয়াও চলছে, পাচারের প্রক্রিয়াটা। ফলে সরকারের যে খুব বেশি কার্যকর কোনো সিদ্ধান্ত যেটার আমরা কিন্তু পাইনি, আসলে রেজাল্ট পাইনি, কোনো চেষ্টা দেখেছি কিন্তু কোনো রেজাল্ট আমরা পাইনি। সাকিব এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, তবে একটা বিষয় আছে যে আমি একটা জায়গাতে দেখলাম আর কি, আমি শিওর না এটা, সেটা হলো যে আমাদের এখন ওই সুইস ব্যাংকে, মানে সুইস ব্যাংক তো আসলে একটা নির্দিষ্ট কোনো ব্যাংক, বিভিন্ন ব্যাংকগুলো সবগুলোকে সুইস ব্যাংক বলা হয়। সেখানে এখন যে টাকাটা আসলে আমরা দেখতে পাচ্ছি, যে অ্যামাউন্টটা আমাদের সামনে আসছে,
এর মধ্যে আসলে মানে আপনার কি বলে ওই কালো টাকা কিংবা হচ্ছে অবৈধ টাকার পরিমাণটা আসলে কম, এই সংখ্যাটা নাকি আগে থেকে একটু কমেছেই। এইটা আপনার মানে বৈধভাবে দেখা যে টাকাগুলো মানে সেই দেশে যে বিভিন্ন দেশে তো বাংলাদেশের মানুষের টাকা আছে, তো এখন সেখানে যে টাকাগুলো আছে এর মধ্যে বৈধভাবে প্রদর্শিত অর্থের পরিমাণটাই নাকি বেশি। আই এম নট শিওর, আমি এটা কয়েকটা জায়গাতে কিছু সোর্সে আমি দেখেছি, এমনকি সম্ভবত কোনো একটা মানে জাতীয় গণমাধ্যমে এই ধরনের একটা রিপোর্টে এই মানে ছোট করে পাদটিকা হিসেবে এই কথাগুলো উল্লেখ করা ছিল। এখন এই হিসাবটা হয়তো বা গভর্নমেন্ট সবচেয়ে ভালো দিতে পারবে, কারণ এগুলো তথ্য তো আসলে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে থাকার কথা না, এটা গভর্নমেন্টের কাছে আসলে আরো ভালোভাবে থাকবে। ধন্যবাদ সাকিব আনোয়ার। আরেকটা বিষয় যাচ্ছি, সেটা হচ্ছে আজকে বাংলা মোটরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে 12তম মানবাধিকার সম্মেলন হয়েছে এবং সেখানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নূর খান তিনি বলেছেন গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নয়। এই বিষয়ে একটু শুনবো আপনার কাছে। বর্তমান সরকার আন্তরিক নয় কিনা সেটা তো আসলে সরাসরি বলে দেওয়া যায় না। নূর খান লিটন নিশ্চয়ই বক্তব্য রেখেছেন, তিনি হয়তো আরও ভালোভাবে জানবেন, কারণ তিনি একটা দায়িত্বে ছিলেন, দায়িত্ব পালন করেছেন এবং তারপরে হঠাৎ করেই আবার তাদেরকে তো সেখান থেকে সরেও যেতে হয়েছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তো আছে, ওই যে 133টা অধ্যাদেশ, এটা তো আমরা অনেক কথাবার্তা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার 133টা অধ্যাদেশের মধ্যে যে 98টাকে আপনি হুবহু আইনে পরিণত করেছেন, ওগুলো দিয়ে ধরেন কিছু ওই ডিসকালভার্টের স্কুল কলেজের নাম পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশগুলো সেগুলো আপনি রেখে দিয়েছেন। আবার এমন একটা অধ্যাদেশ রেখেছেন যে অধ্যাদেশ আসলে ধরেন স্থানীয় সরকার ব্যবস্থায় ধ্বংস করে দেয়, মানে আপনি যে কোনো সময় প্রশাসক নিয়োগ করতে পারেন, একটা কলমের খোঁচে আপনি কি বলে আপনার জনপ্রতিনিধিকেই বরখাস্ত করে দিতে পারেন, সেখানে প্রশাসক নিয়োগ করতে পারেন। সেটা বিশেষ পরিস্থিতির জন্য ছিল যে হঠাৎ করে বাংলাদেশের মানে আওয়ামী লীগের সব যারা মানে কি বলে কমিশনার যারা ছিলেন, কাউন্সিলর ছিলেন, যারা আপনার মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তারা সব পালাই গেছে। ফলে ওই পরিস্থিতির জন্য ওটা মানে ছিল, সেই সময়ের জন্য ওই অধ্যাদেশ করাটা জরুরি ছিল, কিন্তু সেটাকে আবার আইনে পরিণত করে আপনি ভবিষ্যতেও এভাবে আসলে নিয়োগ দেওয়া, এভাবে আসলে আপনার মানে একজনকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা রাখলেন। যাক, ওই 98টা কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলোতে কিন্তু আমরা বিশেষ করে ধরেন আউটরাইট বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট মানে বিচারক নিয়োগ অধ্যাদেশ, তারপর আপনার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, এটা আউটরাইট বাতিলই করে দেওয়া হয়েছে। আর যেগুলো বলা হচ্ছে যে আরও শক্তিশালী করে আনা হবে, তার মধ্যে এই মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, এগুলো রয়েছে। এবং আমি একটা রিপোর্টে দেখেছিলাম একবার যে সেখানে বলা হচ্ছে যে গুম সংক্রান্ত মানে গুম কমিশনের যে তাদের যে তথ্য উপাত্তগুলো যেগুলো ছিল সেগুলো যেহেতু কমিশন ভেঙে গেছে, কমিশন নাই, ফলে সেগুলো আসলে কোথায় সংরক্ষণ হবে সেই ব্যাপারে আসলে কেউ দায়িত্ব নিচ্ছে না। ফলে এটা মানবাধিকার কমিশনের অফিসে সম্ভবত একটা ঘরের মধ্যে রাখা হয়েছে, যে ঘরটাও সুরক্ষিত না। এবং কত গুরুত্বপূর্ণ এলিমেন্ট হইতে পারে আপনি মানে সেখানে এভিডেন্সগুলো আছে, অনেক অনেক সাক্ষ্য তারা গ্রহণ করেছে, যেগুলোর ভিত্তিতে আসলে ধরেন মানে সেই সময় মানে যাদের দ্বারা এই গুম খুনগুলো হয়েছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, সেগুলো এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ফলে এগুলো সংরক্ষণের দায়িত্ব যদি সরকার না নেয়, এখন পর্যন্ত নেওয়া হয় নাই, আমি যতদূর জানি এখন পর্যন্ত সেগুলো মানে ভালোভাবে সংরক্ষণ করার উদ্যোগটাও আসলে নেওয়া হয় নাই। এবং মানে সরকার যে বলছে আরো শক্তিশালী করে এই মানে এই অধ্যাদেশগুলো আনা হবে, সে ব্যাপারে আসলে খুব একটা উদ্যোগ দেখছি না। যদিও প্রথম মানে অধিবেশনে তো এটা বাতিল হলো, এখন দ্বিতীয় অধিবেশনে তো আবার বাজেট অধিবেশন, এরপর আসলে সেটা কবে নাগাদ আসবে আর কিভাবে আসবে সেটা নিয়ে নিশ্চয়ই হয়তো মানে নূর খান লিটন তিনি হয়তো বা আতঙ্কিত, শঙ্কিত, আমরাও শঙ্কিত আসলে। ধন্যবাদ আসলে আমরা কোন দিকে যাচ্ছি। আদিব, এই বিষয়টা আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, প্রথমত দেখেন এটা নিয়ে আসলে বাংলাদেশের পুরো গুমের হিস্ট্রিতে নিয়ে আসলে কমেন্ট করাটা খুব জটিল। প্রথমত হচ্ছে যে দেখেন এখানকার শেখ হাসিনা যখন টানা 15 বছর তার ফ্যাসিবাদটা কায়েম করছেন এবং ভয়ের সংস্কৃতি, বিরোধী দলের কণ্ঠকে কণ্ঠরোধ করা, সে কারণে নানাভাবে গুম খুন এবং বিভিন্ন ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং সেই জায়গাগুলো তারা করছেন। সে জায়গার থেকে অন্তর্বর্তী সরকারের সময় যে গুম কমিশন করছে তারা রিপোর্টে স্পষ্ট আকারে বলেছে যে বাংলাদেশে এই সরাসরি গুমের সাথে আমাদের যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো মানে যে সংস্থাগুলো বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তার জন্য বেতন দিয়ে যাদেরকে পালা হচ্ছে, তারা সরকারের চাহিদা মতন কোনো ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের চাহিদা মতন বিভিন্ন দেশপ্রেমিক রাজনীতিবিদ কিংবা বিরোধী দল নেতাদেরকে গুম করেছে। এবং সেই জায়গায় খুব সুস্পষ্টভাবে আমাদের প্রত্যেকটা সংস্থার নাম কিন্তু সংশ্লিষ্টতার
অভিযোগ তুলেছেন বলবো, কিংবা হচ্ছে তারা তাদের রিপোর্টে পেয়েছেন। এবং সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থারও তারা আপনার এখানকার হস্তক্ষেপে সরাসরি অভিযোগ পেয়েছেন। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি এই আপনার যে মানবাধিকার সংগঠন তাদের এই আরেকটি প্রোগ্রাম হয়েছিল একবার প্রেস ক্লাবে, এবং মায়ের ডাকেরও একটি প্রোগ্রামে আমি নিজেই বলেছিলাম যে এই যে একটা অভিযোগ আসছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, যারা রাষ্ট্রের অ্যাপারেটাস ব্যবহার করে হচ্ছে জনগণের বিরুদ্ধে গুম খুন করছেন, সেই জায়গায় বিএনপি কেন কার্যকরী দাবি তুলতেছে না। আমি বিএনপির প্রতি তখন তুলছি দাবি, কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি সবচেয়ে বড় দল ছিল, বিএনপি নেক্সট ক্ষমতায় আসবে, ফলে বিএনপির দাবিটা অন্তর্বর্তীকালীন সরকার যতটা মানতে বাধ্য হয়েছে, বিএনপি দেখেছে নির্বাচন নিয়ে তারা যথেষ্ট চাপ দিছে, কিন্তু গুম কমিশনের যে রিপোর্ট পুরো সিস্টেমটা নিয়ে কোনো ধরনের বক্তব্য দেন নাই। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন এই যে সরকার, যেহেতু বিএনপি সেই সরকার গঠন করেছে, কারণ বাংলাদেশে প্রত্যেকটা নির্বাচনের পূর্বে এই ডিপ স্টেট এবং হচ্ছে গোয়েন্দা সংস্থারা একেবারে প্রত্যক্ষভাবে সরাসরি নানা ধরনের প্রভাব বিস্তার করে। কে এমপি নির্বাচন করবে, কে করতে পারবে না, কাকে কোন সিস্টেমে হচ্ছে এমপি নমিনেশন থেকে বাতিল করতে হবে, নানা ধরনের তাদের কাছে শক কষা থাকে। সেই অনুযায়ী তারা সংসদে নেতৃবৃন্দদেরকে নানাভাবে ঢুকায়। ফলে আমরা যেটা নির্বাচনের পূর্বে বিএনপির থেকে প্রত্যাশা করছিলাম যে হ্যাঁ তারা আসলে এই জায়গাটা শক্ত হবে, সেক্ষেত্রে আমি নিজে স্পেসিফিক অভিযোগ করছিলাম যে বরঞ্চ তারেক রহমান চিন্তা করতেছেন যে এদের বিরুদ্ধে কথা না বলে বরঞ্চ এদের যে কাঠামো আছে সেই কাঠামোকে কিছুটা এলাই রেখে বরঞ্চ আমি আগে আমার রাষ্ট্রীয় যে ক্ষমতায় যাওয়ার যে পথ সেটাকে আমি আগে যাই, এরপরে গিয়ে হয়তো পরবর্তীতে। এখন এখানে দুইটা বিষয় হতে, একটা হইতে পারে যে তারেক রহমান এবং তার সরকার এই এস্টাবলিশমেন্টের সাথে কম্প্রোমাইজ করে ফেলছেন, একটা হিসাব। আরেকটা হচ্ছে 2 নম্বর, যে তারেক রহমান ট্রানজিশনাল টাইম নিতে চাচ্ছেন। মানে ট্রানজিশনাল টাইম বলতে যেমন ধরেন আপনাদের 5ই আগস্টের পরে হয়তো বাংলা ভিশনে চেঞ্জ হয় না, অনেকগুলো হাউজের সেট আপ চেঞ্জ হয়েছে, তো সেট আপ তো হুট করে চেঞ্জ করতে পারে না, মানে একটা ট্রানজিশনাল টাইম লাগে। ধরেন আপনি সিনিয়র রিপোর্টারে হুট করে আইসা ইনপুট এডিটর বসাইতে পারবেন না, আপনাকে আরেকজনকে ইনপুট এডিটর ভারপ্রাপ্ত দিয়ে তারে 3-4 মাস করে করতে হবে। আর তারেক রহমান যদি এই সময়টা নিতে চায় যে না, ওইখানকার যে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থার যে সেট আপ আছে সেই সেট আপকে তিনি আস্তে আস্তে আরেকটু চেঞ্জ করে হচ্ছে আপনার এই করবেন, এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে তিনি সরাসরি এই পুরো বিচার প্রক্রিয়াটা, কিন্তু আমরা তাদের বাহিরের যে অ্যাকশন যেগুলো দেখেছি সেগুলো কম্প্রোমাইজের বার্তা দেয়। কারণ বিশেষ করে আপনার যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটু জাস্ট যে বিশেষ করে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার বিচারের যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটা কোনো ধরনের আমরা ফলপ্রসূ দেখি নাই। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা নিরপেক্ষ সাহসিকতার সাথে কাজ করছে তাদেরকে সরিয়ে তাদের নিজস্ব দলীয় অনুগত লোকদেরকে বসিয়ে সেই বিচারের কার্যকরটা আমরা খুব বেশি কার্যকর দেখিনি। ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।